শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাড়িয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলি। সবাইকে শরতের শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আজ এক শরতের সুন্দর দিন, এবং আমার মন সকালেই চঞ্চল হয়ে উঠেছিল যে আজ দেখা হবে শরতের একগুচ্ছ শুভ্রতা আর নীল নিয়ে আমাদের বন্ধুদের সাথে, যাদের মন সত্যি সত্যি শরতের আকাশের মতোই উজ্জ্বল, কাশফুলের মতোই শুভ্র। আমরা শরৎকে স্বাগত জানাচ্ছি। গাথার প্রিয় বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর নিয়াজ জামান আপা, আমি আর অন্য বন্ধুদের নাম বলছি না, আমরা সবাই এখানে রয়েছি। আমরা আজ শরৎকে বরণ করে নিব। আমরা জানি প্রকৃতি নানাভাবে আমাদের মনকে রাঙিয়ে তোলে, নানাভাবে আমাদের জীবনকে রাঙিয়ে তোলে। বাংলাদেশের ষড়ঋতু, বিভিন্ন ঋতুতে প্রকৃতি যে বিভিন্ন বেশ ধারণ করে, প্রকৃতি যে সেজে ওঠে, সেই সেজে যাওয়া প্রকৃতি মানুষের মনকেও রাঙিয়ে তোলে, সাজিয়ে তোলে। শরৎ তেমনি ভাবেই আমাদের মনকে যেমন রাঙিয়ে তুলেছে, যুগে যুগে কবি সাহিত্যিকরাও শরৎ নিয়ে নানা কথা বলেছেন। আজ আমরা আমাদের এই ছোট্ট পরিসরে গাথার বন্ধুরা সে বিষয়গুলোই স্মরণ করব, শরৎকে বন্দনা করব, এবং সেই সাথে বাংলা সাহিত্যে শরৎ কিভাবে এসেছে, সাহিত্যিকরা কিভাবে শরৎকে বরণ করেছে তা নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু আমাদের বেশ কিছু আয়োজন রয়েছে, গান, প্রবন্ধ, কবিতা, মুক্ত গদ্য, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। প্রথমে আমরা যাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় আপা, যিনি গাথার সাথে দীর্ঘদিন রয়েছেন, আমাদের কথা সাহিত্যিক ঝর্ণা রহমান আপার কাছে। তিনি প্রথমে একটি গানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে, এই শরৎ বন্দনাকে রঙিন করে তুলবেন। অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু নূর কামরুল। আজকে গাথার সেপ্টেম্বর মাসের এই আসরে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় গাথার অভিভাবক ডক্টর নিয়াজ জামান আপা, এবং আমাদের প্রিয় বন্ধুরা আফরোজা পারভিন, জ্যাকি কবির, রাজিয়া আপা, তাসনিম হুসাইন, মার্জিয়া রহমান, মাশরুফা, আয়েশা নুসরাত, দিলারা আপা, নূর কামরুল আছে, রোকেয়া, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। শরতের অরুণ আলোর অঞ্জলি। সকালবেলার অরুণ এখন পড়ন্ত বিকেলে চলে এসেছে, কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি যে সবারই পরনে একটু শরতের নীল আকাশের ছোঁয়া আছে, কাজে অরুণ আলোর অঞ্জলি এখনো দেওয়া যায়। আমাকে একটি গান দিয়ে শুরু করতে বলা হয়েছে। এই অনলাইন প্রোগ্রামে মিউজিক সহ গান করাটা খুবই একটা ঝামেলাপূর্ণ ব্যাপার, সে কারণে আমি খালি গলায় গান করছি, এবং স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, যিনি আমাদের মনের সব রকম অবস্থার সাথে জড়িয়ে থাকেন, আমাদের পরতে পরতে অনুভূতির পরতে পরতে রবীন্দ্রনাথের গান ব্যঞ্জনায়িত হয়। তো সেজন্য আমি তারই প্রকৃতি পর্যায়ের একটি গান, আমার নয়ন ভুলানো এলে। আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন। শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসি ঘাসি অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে নয়ন।
আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ি বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ। ওইটুকু ওই মেঘাবরণ দুহাত দিয়ে ফেলো ঠেলে, নয়ন ভুলানো এলে নয়ন। বলো দেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ দিনার তারে তারে জাগে তোমার আগমনী, কোথায় সোনার নূপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে, কোথায় সোনার নূপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে, সকল ভাবে সকল কাজে পাষাণ গালা সুধা ঢেলে, নয়ন ভুলানো এলে নয়ন। আমাদের সত্যি সত্যি গান সার্থক হলো। রবি ঠাকুরের এত সুন্দর গান ঝর্ণা আপার সুন্দর কণ্ঠে শুনে নয়ন ভুলানো এলে, সত্যি শরৎ নয়ন ভুলানো। শরতের রূপে মুগ্ধ হয়েছে বারবার কবি, সাহিত্যিক, গায়ক এবং বাউলেরা। যেমন কালিদাস শরতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেছেন, কাশফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মুক্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নুপুরের ছন্দ, পাকাশালী ধানের মতো সুন্দর যার ক্ষীণ দেহলতা, অপরূপ যার আকৃতি, সেই নববধূর মতো শরৎকাল আসে। সত্যি সত্যি শরৎকাল যখন আসে আমাদের হৃদয়ে বেজে ওঠে একটি শুভ্রতার বাণী। শরৎ এসেছে শিউলি ফুল নিয়ে এবং শুভ্র আকাশ নিয়ে। তো আমরা এ পর্যায়ে এই যে শরৎ এসেছে, শরৎ যে আমাদের মনে কবির ভাব জাগিয়ে তুলেছে, তেমনি আমাদের কবি তাসনিম আপার কাছ থেকে আমরা এখন শুনবো তার কবিতা, শরৎ নিয়ে কবিতা। আসসালামু আলাইকুম সবাইকে, আর শরতের শুভেচ্ছা সবার জন্য। আমার আসলে অপরচুনিটি হয়েছিল 2017, 2018 আর 2019 এ কানাডায় থাকার। সো শরৎটা তো ওখানে অটম বা ফল বলে পরিচিত, এবং এত সুন্দর হয়। বাংলার তো শরৎ খুবই সুন্দর, বাট বাইরের যেহেতু আমি ইংরেজিতে কবিতা লিখি, সেই জন্য আমি একটা ইংরেজিতে কবিতা লিখেছি, ফায়ারি ফল। এবং আমার কাছে মনে হয় যে ফলটা আসলে ওখানে আরেকটা বসন্তকাল, এত সুন্দর কালার হয়। সো আমি শুরু করতে যাচ্ছি, একটু সাউন্ডটা দেখতে হবে যে আসছে কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ। Cool misty mornings with a fiery glow, lighting the morning sky, a bright red shadow, flowery color motifs of the beautiful leaves, harbinger of enchanting beauty, of fall enriched. Comes again another spring like flowery trees. Golden, yellow, red, orange, swirling leaves, dancing, falling softly with whispering winds, blended with beautiful smell to breathe. Mystical, melodious, soothing sound,
murmuring softly beneath feet all around. Fields grown, deep orange pumpkins, asters bloom, feeding butterflies ready to fly to a safer side. Colorful zinnias, black-eyed Susans bite, dazzling sunflowers, crocus, anemones, purple and red. Roses bloom in the spring and again in the fall, adding beauty to Mother Earth for us all. Squirrels and crickets make their last-minute call before they hide in dense forest after fall. Spellbinding reflections of delightful trees, sparkling watery waves of lakes and rivers in the cool breeze. Gaze in wonder, smile and breathe. Scented air from oak, maple and chestnut trees. Rosy reds, yellow-hued orange leaves on the street. You only need to lie and rest in heavenly peace. Whispering wind plays its own mischief. Crimson golden wreath comes only for a time very brief. Freeze the colors of fall that enthrall, fit to be framed on the wall. Soothe the eyes of one and all, painted beautiful colors of fall. Spring and summer, with sparkling colors ablaze, auburn autumn gives way to frosty wintry flame. Fall at the end leaves trees so bare, winter comes with all its might and flair, trumpeting another beginning with pure white glow, paving way for all the rainbow colors to show. Spring, summer, fall, winter come holding hands, all seasons beautiful in their own wondrous ways. Thank you. অনেক ধন্যবাদ তাসনিম আপা, সত্যি অত্যন্ত সুন্দর একটি কবিতা শুনলাম। আপনার কবিতা শুনতে শুনতে মনে পড়ছিল কিটসের সেই ওড টু অটাম, সেই বিখ্যাত কবিতাটির কথা। সেখানে যেমন একেবারেই শরৎ বা অটাম, গ্রীষ্মের পরপর অটামের বর্ণ গন্ধ ছড়িয়ে রয়েছে, তেমনি আপনার কবিতায় আমরা সেটি পেলাম। আমরা বর্ণ এবং গন্ধ দিয়ে শরৎকে স্পর্শ করলাম যেন আপনার কবিতার মধ্য দিয়ে। আপনার শুভকামনা থাকলো, আরো সুন্দর সুন্দর কবিতা নিশ্চয়ই আপনার কাছ থেকে পাবো। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি প্রবন্ধটিতে। যেহেতু আমরা প্রবন্ধটি শুনতে পেলে হয়তো আমাদের সবার একটু ভালো হবে যদি আমরা পরবর্তীতে বিভিন্ন আলোচনাগুলো করি এবং আমাদের অন্যান্য প্রোগ্রামগুলোতে যেতে পারি। তো আমাদের আজকে যিনি প্রবন্ধ উপস্থাপন করবেন, একটু আগেই কিন্তু তার কণ্ঠে আমরা গান শুনেছি। আমাদের সেই প্রিয় আপা ঝর্ণা রহমান আপা শরতের উপর প্রবন্ধ পাঠ করছেন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এটা কতক্ষণ টাইম পাবো, কারণ প্রবন্ধ তো বড়, সবটা হয়তো পড়া যাবে না। জি আপা, আমি তো এই প্রথম গাথার এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছি, সুতরাং ঠিক টাইম ম্যানেজমেন্ট আমার মনে হয় আমরা 20 মিনিটের মধ্যে মনে হয় শেষ করলে বোধহয় ভালো হয়, তাই না? না আপা, 20 মিনিট একটু বেশি হয়ে যায়। 15 মিনিট আমরা ইউজুয়ালি 8 থেকে 10-12 মিনিট দিই আর কি। আমি 15 মিনিট কখনো দিই নাই। আপনি এখন আপনার ইচ্ছা, আপনি তো অনুষ্ঠান করছেন। হ্যাঁ, এটাই 10 মিনিট। হ্যাঁ, আচ্ছা 10 মিনিট। ওকে ওকে। আমার এই লেখাটি আমার একটা বইয়ে প্রকাশিত হয়েছে, রৌদ্র জলের গদ্য, কয়েক বছর আগে লেখা। প্রবন্ধের নাম হচ্ছে শরৎ সংহার। নামকরণ শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমরা শরৎ নিয়ে এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান করলাম, নয়ন ভুলা নইলে, নূর কামরুন নাহার শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি দিয়ে অনুষ্ঠান শুরু করেছে, তাসনিম আপার অত্যন্ত চমৎকার একটি কবিতা শুনলাম। সবটার মধ্যে আমাদের শরৎ যে আমাদের চোখে মায়ার অঞ্জন এঁকে দেয়, সে রোমান্টিক
চেতনার কথা, রোমান্টিক স্বপ্নময় যে সুন্দর পরিবেশ, সেই কথাই কিন্তু ওগুলোর মধ্যে আমরা পাই এবং সেই জগতে ঢুকে যাই। কিন্তু এক সময় বাংলাদেশ যে ষড়ঋতুর দেশ ছিল, সেই ষড়ঋতু থেকে, সেই প্রকৃতি থেকে এখন বাংলাদেশ কোথায় এসেছে, এবং শুধু বাংলাদেশই না, সারা বিশ্বেই যে প্রাকৃতিক পরিবর্তনগুলো ঘটেছে, আবহাওয়াগত পরিবর্তনগুলো ঘটেছে, তার ফলে ঋতুচক্রের মধ্যেও নানান রকম পরিবর্তন আসছে। গরম চলে অনেক, শীতকালে শীত পড়ে না, কোথাও কোথাও থেকে শীত যায় না, বর্ষাকালে প্রত্যেক বর্ষায় বলতে গেলে প্লাবন হচ্ছে, কখনো কখনো বৃষ্টি অনেক থেকে যাচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছেই না। এই যে ভারসাম্যহীনতা, এগুলোর ফলে বাস্তব দৃষ্টিতে কিন্তু শরৎকে আমরা সেভাবে, বিশেষ করে আমরা যারা নাগরিক জীবন যাপন করি, আমরা সেভাবে উপলব্ধি করতে পারি না। আমার লেখাটি সেই দৃষ্টিকোণ থেকেই লেখা। আমি লেখা থেকে অংশ বিশেষ করব। শরৎ সংহার। শরৎ নিয়ে লিখতে বসে ছোটবেলার কথা মনে পড়ছে। সেই ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। 6টি ঋতু 6টি পাখির মতো এসে নানা সুরে ডাকাডাকি করে, আমাদের ঘুম পাড়ায়, ঘুম ভাঙায়। ঋতুগুলোর দিকে তাকিয়ে আমরা গান গেয়ে বলে উঠি, মোরা পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। একটু বাদ দিয়ে যাচ্ছি। তবে আমাদের শৈশবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতুতে এদেশ যে নতুন নতুন রূপে সেজে উঠত, তার জন্য আসলে বই পড়বার দরকার হয় না। প্রকৃতির নানা পরিবর্তন আর জনজীবনে তার প্রভাবের মধ্য দিয়ে ঋতুগুলো নানা রঙে, নানা ছন্দে আর ভঙ্গিমাতে স্পষ্ট হয়ে উঠত। আমরা জানতাম বিশ্বের অনেক অঞ্চলেই ঋতু আছে 4টি, গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্ত। এই ঋতুগুলো নানা দিক দিয়ে প্রখর, প্রবল। গ্রীষ্মের তাপ, বর্ষার বাড়িধারা, শীতের কামড় আর বসন্তের মনোরম আবহাওয়ায় ফুল ফসলের গরিমা, এসবের ভেতর দিয়ে ঋতুগুলো তাদের জয় পতাকা উড়িয়ে হইচই করে আসে, আবার ফিরে যায়। তবে শুদ্ধ স্বরের মাঝখানে কোমল স্বরের মতো দুটি ঋতু, শরৎ আর হেমন্তের রূপ, রস, গন্ধ অনেক বেশি অনুভব করা যায় না। বাংলায় এই দুটি ঋতুর অপরূপ শোভা আর ব্যঞ্জনা। একটু বাদ দিয়ে যাচ্ছি। কিন্তু এখন আর যেন দেশে সেই ঋতুর অঙ্গ নেই। জলবায়ু সংকটের কবলে পড়ে বিশ্ব পরিবেশের আজ নাভিশ্বাস উঠছে। আবহাওয়ার আচরণে এসেছে পাগলামি। প্রকৃতির একরূপা কুয়ারতুমি ভরা চালচলনকে এখন ঠিক মিষ্টি মিষ্টি ঋতু নামে ডাকা যায় কিনা, সেটাই ভাববার বিষয়। এখন বছরের 8-9 মাস থাকে গরমকাল, বৃষ্টি গেছে কমে, আবার বন্যা হলে পানি নামতে ভুলে যায়। যতটুকু শীত এসে দুর্দার করে উত্তরাঞ্চলে গিয়ে বসে পড়ে গ্যাট হয়ে, আর শহর থেকে তো গ্রীষ্ম নড়েই না। পরিবেশ দূষণ, জলবায়ু সংকট, এসব মোকাবেলা করেও এদেশে যতটুকু এখন ঋতু বৈচিত্র্য আছে, তা আছে কিছুটা গ্রামাঞ্চলেই, শহর থেকে ঋতু উধাও। বাদ দিয়ে যাচ্ছি। শহরে শরৎ, সরবন, কাশবন ছাড়া শরতের রঙই তো ফুটবে না। আর শহরে বন কোথায়, তাও আবার কাশবন। টিভিতে ফেরদৌসী রহমানের এসো গান শিখে অনুষ্ঠানের বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে না বুঝেই গান করে, শরৎ এলো কাশের বনে, নদীর কিনারায়, সাদা মেঘের ভেলায় চড়ে, নীল আকাশের গায়ে। ওদের কাছে এ গানের মানে জানতে চাইলে ওরা বলবে আশ্বিন কার্তিক মাস দুটো হলো শরৎ। আর কাশ কি, কাশের বন, সাদা মেঘ, ভেলা কি জিনিস? এসব শব্দের শানে নজরুল জানতে চাইলে ওরা টালুমালু চোখে চেয়ে বলবে, আপা ওটা মনে হয় হবে ঘাস, ভুল করে কাশ লেখা হয়েছে। শহরে তো এখন ঘাসই উধাও, আবার কাশফুল এখন শুধু কাব্যিক শব্দ। গ্রাম থেকেও কাশবন বিলুপ্ত হচ্ছে। নদীর তীরগুলো সর্বত্র বেদখল হয়ে যাচ্ছে। কলকারখানা, দোকানপাট, বাণিজ্য কেন্দ্রের দ্রুত বিস্তার নদী তীরের দৃশ্যপট প্রতিদিন বদলে দিচ্ছে। নদীতে জেগে ওঠা চরগুলো শরতে কাশবনে ছেয়ে যেত। মাইলের পর মাইল জুড়ে সাদা রেশমের সমুদ্রে শারদীয় হালকা হাওয়া ঢেউ তুলে যেত। রেশমি পাখনা মেলা সাদা সাদা কাশফুলে ছেয়ে যেত নদীর তীর ভূমি। মনে হতো আকাশ থেকে পরীর দল নেমে এসেছে। আমরা ছোটবেলায় দুলে দুলে কবিতা মুখস্থ করতাম। নদী তীরে কাশফুল, শ্বেত শাড়ি পরা পরিদল বলে হয় যেন মনে ভুল। আর শরতে নৌকা চড়ে যখন কোথাও যেতাম, তখন নদীর পাড়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকা
অজস্র ফুলে ছাওয়া কাশবন দেখে মনে হতো সাদা পরি ছাড়া আসলে এদের আর কোনো নামে ডাকা যায় না। চরাঞ্চলে বড় গাছ বলতে গেলে থাকে না। খোলা আকাশের প্রেক্ষাপটে কাশফুলের ফিনফিনে ওড়না ঢাকা রহস্যময় শরৎ রানীর রূপ এখন তো গবেষণার বিষয়। চর এখন দখলদারদের কবলে পড়ে হয় বালু উত্তোলনের ড্রেজারের ঘাই খেতে থাকে, অথবা ইট ভাটির আগুনে পুড়তে থাকে। শহরে তো কাশ আর আকাশ দুটোই নিকাশ হয়ে গিয়েছে। শহরের বাইরের দিকে কিছুদিন আগেও কোথাও কোথাও কিছুটা খোলা জায়গা ছিল, কিন্তু উপশহর প্রকল্প, হাউজিং প্রকল্প, শিল্প কারখানা এসব এসে ঝড়ের গতিতে দখল করে নিচ্ছে খোলা জায়গা, ধানি জমি সব। আমি একটু বাদ দিয়ে যাচ্ছি। আমার বরাদ্দ সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমি শেষের অংশটুকুই পড়ি। শিউলি ছাড়া শরৎ কিভাবে আসে? ভোরবেলায় শিউলি তলা ছেয়ে থাকবে সাদা ফুলে, তার কমলা রঙের বোঁটায় থাকবে কোমল স্বপ্নের রং। এই রং শিউলির বিয়ের মেহেদি। শিউলিকে নিয়ে শরতের করুণ কিংবদন্তি। আমি কিংবদন্তিটা একটু পড়ছি। সূর্যকে যে সে খুব ভালোবাসতো, কিন্তু শিউলি তো রাতেই ফোটে, অথচ সূর্যের জন্য তাকে অপেক্ষা করতে হয় সেই সকাল পর্যন্ত। বিয়ের মেহেদি হাতে নিয়ে শিউলি তার প্রেমাস্পদকে একবার রাতের বেলা দেখতে পাওয়ার বাসনা করল। বনের দেবতা বললেন, রাতে সূর্য উঠলে অনর্থ হবে। ওদিকে দৈত্যের অনুরোধ ফেলতে না পেরে রাত্রির উদয় হলো সূর্য। অমনি প্রকৃতিতে শুরু হয়ে গেল চরম বিশৃঙ্খলা। বন বনানির ঘুমন্ত কলিগুলো ধর্মর করে চোখ মেলে চাইল। কাঁচা ঘুম ভেঙে নীড় থেকে উড়াল দিল পাখপাখালির দল। পত্রকরকে গা মুড়ে থাকা কচি শীষগুলো ভ্যাবাচাকা খেয়ে ল্যাক প্যাকে দেহ নিয়ে বেরিয়ে পড়ল। চেঁচিয়ে উঠলেন বনদেব, কি হলো, কি হলো? এই তো এক ফোঁটা মেয়ে শিউলি, তার কিনা এত বড় সাহস! তবে যাও, মরো, সূর্যকে আর জীবনে দেখা হবে না তোমার। বিবাহের রাতের হলদি মেহেদির রং গাঢ় হওয়া মাত্রই ঝরে পড়বে মাটিতে, দিনের আলো আর দেখা হবে না। শিউলিকে অভিশাপ দিলেন, সারা রাত সে সূর্যের জন্য অপেক্ষা করবে, আর সূর্যের উদয়ের পূর্ব মুহূর্তেই পড়বে ঝরে। সত্যি, ভোরের আলো ফোটার আগেই মেহেদির সাজ নিয়ে শিউলি ঝরে পড়ল। ঘাসের উপরে ঝরে পড়া সেই শিউলির শুভ্রতায় আর সূচি স্নিগ্ধ সৌরভে শরতের সকাল হয়ে উঠল করুণ সুন্দর। কিন্তু পল্লীবেলারা যখন সেই ঝরা ফুল কুড়াতে চলে আসে, তখন যেন ফুলগুলো আনন্দে নেমে আসে ওদের চোখে, চুলে, মুখে। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোঁপাতে চিবুকে আবেশে উত্তলা। আমি একটু অংশ করলাম, এতে হয়তো বোঝা যাবে না, তবে আমি সময়টা রাখলাম। অনেক ধন্যবাদ। সুন্দর প্রবন্ধ পাঠ করলেন ঝর্ণা রহমান আপা। সত্যি আমাদের নগর জীবন থেকে ঋতু ক্রমেই বিদায় নিয়ে যাচ্ছে, এবং আমরা যদি কবি আল মাহমুদের কবিতার দিকে একটু খেয়াল করি, তিনিও ঠিক এই শরৎ নিয়ে আপার মতো একটি কোশ্চেন করেছিলেন যে, ঋতুর অতীত আমি, কে জিজ্ঞাসে এটা কোন মাস? বাতাসে গড়িয়ে পড়ে বিদায়ের বিষণ্ণ নির্যাস। শ্রবণেরও শক্তি নেই, কিন্তু ভাবি কোলাহল আছে। প্রতিটা বাড়ির রন্ধে ইটে ইটে আনাচে কানাচে। এটা কি শরৎ সন্ধ্যা বাংলাদেশ? কাশফুলে ছেয়ে গেছে চর। তিনিও প্রশ্ন করেছেন এটি শরৎ সন্ধ্যা কিনা, এটি বাংলাদেশ কিনা। এখানে তিনি কোলাহল পাচ্ছেন, কিন্তু কাশফুল দেখতে পাচ্ছেন না। আমরা সত্যি সত্যি প্রকৃতির প্রতি আরো বেশি যত্নবান হব, যেন আমাদের সেই কাশফুল আমরা দেখতে পাই, শরতের আকাশ যেন দেখতে পাই। আমরা জানি এখন শরতে প্রায় বৃষ্টি হচ্ছে। জলবায়ুর পরিবর্তন, প্রকৃতির প্রতি আমাদের যে অনাচার, তার জবাব কিন্তু আমরা এই 2 বছর ধরে পেয়ে গেছি। করোনা কিভাবে আমাদের আক্রমণ করেছে। প্রকৃতিকে যতটা বেশি সংরক্ষণ করা যাবে, যত বেশি দরদি হওয়া যাবে প্রকৃতির প্রতি, তত বেশি দরদি হয়ে উঠবো আমরা আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি। কারণ প্রকৃতি যদি রক্ষা না হয়, আমাদের অস্তিত্ব রক্ষা হবে না। আমরা এ পর্যায়ে আবার যাচ্ছি কবিতায়। কবিতা নিয়ে আসছেন কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম। ইসলাম তো আছেন, রোকেয়া আপা আছেন? রোকেয়া ইসলাম আপা,
আমি দেখতে পাচ্ছি আছেন, শুনতে পাচ্ছি না। আরেকজনকে দিয়ে দাও, মনে হয় ক্যামেরা শোনা যাচ্ছে? আবার শোনা আছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। জি আপু। বসন্ত ফুলের সুবাসে বসন্ত, বর্ষা জলের আধিক্যে বর্ষা, আর শরৎ ঝকঝকে নীল আকাশে তুলট মেঘের শুভ্র কাশে, বাতাসে একটু রহস্যের টানে, অনন্য এক ঋতু, সৌন্দর্যের এই মহন জাদুর উদাসী এক সময়, সকালের কোমল রোদেও অসাধারণ দিনের সূচনা, কখনো শরতের মিষ্টি বৃষ্টি, সেই স্নিগ্ধ ঋতুকে স্মরণ বরণ করে আজকের এই আয়োজনে আমাকে কবিতা পাঠে আমন্ত্রণ জানিয়ে আনন্দিত করেছেন যারা এই বোর্ডে আছেন এবং যারা পরে অনুষ্ঠানটি দেখবেন, তাদের সবার জন্য থাকলো নীল আকাশের মুগ্ধতা ছুঁয়ে একগুচ্ছ কাশফুলের শুভেচ্ছা। আমি আমার কবিতায় যাচ্ছি। আমার কবিতার নাম শরতের গল্প অন্য শরতে। অন্যমনস্ক বিস্তৃত প্রায় শরতের পুনরাবৃত্তি হয়, ধুলো ঝেড়ে যত্ন করে ফিরে আসে অচেনা কিশোরী, যখন নিরালা একা আমিও শিউলি ঝরা ভরে, ভেবে নেই বয়সের সংখ্যা মাত্র, ভেতরের সব প্রেম জড়ো করি সারাটা দুপুর জুড়ে, হাঁটছি সব চেনা পথ হারিয়ে একাকী, ওই দূরে সমুদ্রের মতো কাশবন, শ্বেতসখ্য ফুলের সাথে বাতাসের মাখামাখি, যেন কত বছরের ভালোবাসাবাসি ঘর সংসার যাপন, হাঁটছি নীলের প্রেমটুকু সম্বল, সবুজ বিকেল ছুঁয়ে ফেলে ধূসর সন্ধ্যা, সমুদ্রের বুকে আলবার্সের ছায়া নেই, দূরের কাশবন কাছে এলে বড্ড ফাঁকা, ম্লান চেনা পোর্ট্রেট, ম্লান লোটা কম্বল, উত্তরা পেরিয়ে মিরপুর ছাড়িয়ে দিয়াবাড়ির আমন্ত্রণে, পুরোটা শরৎ জুড়ে দুঃসহ প্রতীক্ষায় ছিলাম, আসনি। তোমার না আসা শরৎ মুখ লুকিয়েছে অন্য শরতে, বুঝতেই পারিনি, ভালোবাসুনি। নন্দনালোকে সে এক অসমাপ্ত অপেক্ষা, তোমার আসার কথা ছিল বিকেলে আকাশের এক মুঠো নীল শার্টে, আমার খোপায় সাদা মেঘ রঙা রোদ্দুরের ফুল। আমাদের সেই সময় পুরোটাই অপ্রাসঙ্গিক, সে পথ ভুলে যাওয়া না ডাক নীলা, সে পথ হারিয়ে বহুদূর সিলগালা, অতঃপর খুলে দেয়া ঈশ্বরের দ্বার ছুঁয়ে নেমে আসে অরফিয়াস। না, আমার স্বপ্ন দেখা মিথ্যে না, প্রেম হারা আমাকে অরফিয়াস তুলে নেয় সত্য অঙ্গীকারের বাহনে। খুব সুন্দর কবিতা শুনলাম, কিছুটা বিরহ, প্রেম আর প্রকৃতির কবিতা। শরৎ কিন্তু কোনো কোনো কবির কাছে বিরহেরও মাস, যেমন পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন, গুনিতে গুনিতে শ্রাবণ কাটিল, আসিল ভাদ্র মাস, বিরহে নারীর নয়নের জলে ভিজিল বুকের বাস, আজকে আসিবে কালকে আসিবে, হায় নিদারুণ আশা, ভোরের পাখির মতন শুধু ভরে ছেয়ে যায় বাসা। তেমনি প্রতীক্ষা, শ্রাবণের আসবে, আসেনি, ভাদ্রেও আসেনি, তবে আসবে, অবশ্যই আসবে। আমরা এ পর্যায়ে আবার যাচ্ছি মুক্ত গদ্যের কাছে। মুক্ত গদ্য নিয়ে আসছেন আফরোজা পারভিন, কথা সাহিত্যিক ও কবি আফরোজা পারভিন আপা। প্রিয় নিয়াজ জামান আপা সহ উপস্থিত সবাইকে শরতের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ অপরাহ্ন। আমি যে লেখাটা পড়ছি এটা আসলে 2008 সালে, মানে আজ থেকে 13-14 বছর আগে আমার দেশ পত্রিকায় বেরিয়েছিল। হঠাৎ করে খুঁজতে গিয়ে কাগজটা পেলাম এবং মনে হলো যে এই অনুষ্ঠানে পড়া যায়। তবে এটাতে যতটা শরৎ আছে তার থেকে বেশি আছে
দুর্গাপূজার কথা এবং আমাদের সামাজিক যে সম্প্রীতির কথা। লেখাটার নাম, আর যেহেতু এটা 12-14 বছর আগে লেখা, ওই সময়ের প্রেক্ষিতে আপনারা বিষয়টা বিচার করবেন। লেখাটার নাম শারদোৎসব 1415। অসময়ে বেল বাজল, এ সময় কারো আসার কথা নয়। মেয়ে পারিজাত দরজা খুলে সুদৃশ্য একটা খাম হাতে ফিরে এলো। ভাবলাম কোনো নিমন্ত্রণ পত্র এসেছে। নিমন্ত্রণ পত্রই, তবে একটু ভিন্ন ধরনের। এ নিমন্ত্রণ পত্র আমাকে ফিরিয়ে নিয়ে গেল আমার শৈশবে। আমার যেখানে বাড়ি নড়াইলে, যে নড়াইলকে বিশ্ব মানচিত্রে নিয়ে এসেছেন শিল্পী SM সুলতান, সেই নড়াইলে আমাদের বসবাস ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। আমার বন্ধু বান্ধবদের বিরাট অংশ ছিল হিন্দু। দুর্গাপূজা, কালী পূজা, জামাই ষষ্ঠী, কুমারী পূজা, দেওয়ালি আর হোলির নিমন্ত্রণ পেতাম আমরা। একসঙ্গে পূজা মণ্ডপে যেতাম, আরতি দেখতাম, প্রসাদ নিতাম, হোলিতে রং খেলতাম, দেওয়ালিতে দেখতাম আলোর খেলা। মুড়ি, মুড়কি, মন্ডা, মোয়া, লুচি, তরকারি, পায়েস বাড়িতেও আসতো প্রতিবেশী বাড়ি থেকে। আস্তে আস্তে বড় হলাম, সে দিনগুলো হারিয়ে গেল। তখন আমরা যেমন যেতাম তাদের অনুষ্ঠানাদিতে, ওরাও ঈদে আমাদের বাড়িতে আসতো। মহরমের শোক মিছিলে শরিক হতে কার্পণ্য করতো না। কিন্তু আস্তে আস্তে দূরত্ব বাড়লো, এখন আর ওদের অনুষ্ঠানাদিতে যাওয়া হয় না। কিন্তু আজ এত বছর পর একটি শারদোৎসবের নিমন্ত্রণ পত্র আমাকে নস্টালজিক করে তুলল। কলাবাগান সার্বজনীন পূজা উদযাপন পরিষদ তাদের 5 দিন ব্যাপী দুর্গোৎসবে আমাকে নিমন্ত্রণ করেছে। ধন্যবাদ জানাই তাদের। বর্ষা বিদায়ের পর শরৎ আসে অপরূপ রূপের ডালি সাজিয়ে। আকাশে শিমুল তুলোর মতো ভেসে যায় সাদা মেঘ, আদিগন্ত সবুজে ছাওয়া। ফোটে শিরীষ, ছাতিম, শিউলি, কাশফুল, শিউলি, কাশফুল। দুর্বাঘাসে পা ফেললে পাওয়া যায় শিশিরের আভাস। বিলে ফোটে শাপলা, কবি বলে ওঠেন, 2 ধারে কাশবন ফুলে ফুলে সাদা। লেখেন, আমার রাত পোহালো শারদ প্রাতে, কিংবা শিউলি ফুলের মালা দোলে শরৎ রাতের বুকে ওই। এই সময়ে, এই শরৎকালে অনুষ্ঠিত হয় বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 400 বছর আগে সম্রাট আকবরের সময় রাজশাহীর জমিদার কংসু নারায়ণ এ উৎসবের সূচনা করেন। এর 200 বছর পর নদিয়ার জমিদার কৃষ্ণচন্দ্র রায় এটিকে আরো জনপ্রিয় করেন। তবে 1000 বছর আগেও সীমিত আকারে দুর্গাপুজো হতে বলে কিছু প্রমাণ পাওয়া যায়। দুর্গার অনেক নাম, আদ্যশক্তি, মহামায়া, ভবানী, দশভুজা। দুর্গাকে দুর্গতিনাশিনী বলা হয়। হিন্দু সম্প্রদায়ের লোকরা বিশ্বাস করেন দুর্গার আবির্ভাব হয় দুর্গতির বিনাশ সাধনের জন্য। তাই বছর ধরে দেবী দুর্গার আগমনের অধীর অপেক্ষায় থাকেন তারা। প্রাণের সব অর্ঘ্য ঢেলে বরণ করে নেন দুর্গাকে, বিসর্জনের চোখের জলে ভাসিয়ে। করিতকর্মা কাউকে দেখলেই আমরা বলি, ওর কথা বলো না, ও এক দশভুজা। দশভুজা দুর্গার কর্মশক্তি যেমন 10 হাতে, তেমনি প্রচুর কাজ যারা করেন তারাও এভাবেই তুলনীয় হন দুর্গার সাথে। ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু, তারপর একে একে আসে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী আর বিজয়া দশমী। ছেলেবেলায় দশমীর দিন বিভিন্ন গ্রাম থেকে সুসজ্জিত নৌকায় করে দেবী দুর্গাকে আনা হতো চিত্রা নদীর বিসর্জন স্থলে। নিরূপিত হতো কোন প্রতিমা শ্রেষ্ঠ। বিসর্জনের সঙ্গে সঙ্গে মা মা বলে কাঁদতে কাঁদতে দেবীর সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়তো অনেকেই। তখন যে হিন্দু বান্ধবীদের সঙ্গে 2-4 বার আমার চোখে পানি আসেনি এমন নয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা একটা পূজা যার সামাজিক দিক ব্যাপক। অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও আগে পরিচিত ছিল এই শ্লোকের সঙ্গে, যা দেবী সর্বভূতেষু মাত্র রূপেণ সংস্থিতা, নমতস্যে নমতস্য নমতস্য নমো নমঃ। বিখ্যাত স্কলার, সেকুলার মুসলিম প্রতিষ্ঠান জামিয়া মিল্লির উপাচার্য এম মুজিব তার দি ইন্ডিয়ান মুসলিম বইটিতে দুর্গাপূজার এই সামাজিক দিকটির বিশদ বর্ণনা করেছেন। বর্তমানকালে আমরা ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছি, সে কারণে আমরা সহিষ্ণুতার কথা বলি।
সহিষ্ণুতা একটি নেতিবাদী অনুভূতি। সহিষ্ণুতা মানে সহ্য করে চলা। আমরা কেন অপরকে সহ্য করে চলবো? আমরা পরস্পরকে সম্মান করব। উভয় ধর্মের প্রতি থাকবে আমাদের শ্রদ্ধাবোধ, কিন্তু তা হচ্ছে না। আমরা পেছনে চলে যাচ্ছি। দুই সম্প্রদায়ের মধ্যে মিথস্ক্রিয়া কমে যাচ্ছে। যখন সেকুলার শব্দটি ছিল না, তখন সম্প্রীতি ছিল। স্বভাব ধর্ম ছিল পরস্পর শ্রদ্ধাবোধ। সেকুলার শব্দটির অর্থ অনেকে ভুল বোঝে। শব্দ মুখ্য নয়, সেকুলার প্রেরণাই প্রধান কথা। উন্নত সমাজ গঠন করতে হলে অন্যকে বরণ করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে। অসহিষ্ণু হওয়ার আরো অনেক কারণ, আরো অনেক। আমাদের সন্তানদের সুযোগ নেই অন্য ধর্ম সম্পর্কে জানার। একটি মুসলিম ছেলে শ্রী চৈতন্যদেব বা যীশু খ্রিস্ট সম্পর্কে জানে না, তেমনি একটি হিন্দু ছেলে জানে না ইসলাম সম্পর্কে। তাদের পাঠ্য বইতে অন্য ধর্মকে জানার তেমন সুযোগ দেওয়া হয়নি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহ যে সব সম্প্রদায়ের লোকের মধ্যে জনপ্রিয় ছিলেন, কিংবা সাধকদের ঔদার্যের কথা উল্লেখ করা হয় না। কথা মনে রাখতে হবে যে একটি সত্য কথাও যদি তার প্রেক্ষিত থেকে আলাদা করে বলা হয়, তাহলে আর সত্য থাকে না। একই ধরনের ঘটনা আমরা দেখি চলচ্চিত্রে। চিত্রা নদীর পরে চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমার ধারণা হিন্দুদের দেশভাগের বিষয়টি বড় করে দেখানোই এ জনপ্রিয়তার বড় কারণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, হিন্দুরাই কি শুধু দেশ ত্যাগ করে ভারতে গেছে? ভারত থেকে কি বিতাড়িত হয়ে কোনো মুসলিম এদেশে আসেনি? তাহলে সে কথা বলতে অসুবিধা কোথায়? তবে আশার কথা, এখনো অনেক মানুষ আছেন যারা উভয় ধর্মের সামাজিক অংশটাকে শ্রদ্ধার সঙ্গে দেখেন, মহৎ মানুষদের শ্রদ্ধা করেন। তাই আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে, সিলেটে হযরত শাহজালালের মাজারে, কিংবা বাগেরহাটে হযরত খান জাহান আলীর মাজারে হাজির হন হিন্দু মুসলিম নির্বিশেষে। এই সব মানুষ দেওয়ালিতে অংশ নেন, হোলিতে অংশ নেন, ঘোরেন মণ্ডপে মণ্ডপে অংশ নেন, ঈদের খাওয়া দাওয়ায় ও মুহররমের শোক মিছিলে। আমরা চাই এই সম্মিলন, এই একাত্মতা, চাই এই একসঙ্গে চলার আনন্দ। সবাইকে ধন্যবাদ। চমৎকার একটি বিষয়ের উপরে মুক্ত গদ্য পাঠ করলেন আফরোজা পারভীন আপা। সত্যি আমাদের এই উপমহাদেশ কিন্তু সৌহার্দ্য এবং সম্প্রীতির উদাহরণ হয়েছিল। হিন্দুদের অনুষ্ঠানে যেমন মুসলমানরা যেতেন, মুসলমানদের অনুষ্ঠানে তেমনি হিন্দুরা আসতেন। আমরা জানি এর অনেক ইতিহাস রয়েছে, সেদিকে আমরা যাব না। ইংরেজ শাসন আসার পর থেকে এবং অনেকটা ষড়যন্ত্রমূলক ভাবেই হিন্দু মুসলিম সম্প্রীতির ভেতরে যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, সেটি এখনো বিদ্যমান নানাভাবেই। তারপর আমরা সবসময় সম্প্রীতির কথা বলবো। আমরা চাইবো সম্প্রীতির মাধ্যমেই জীবনকে গড়া এবং দেশকে গড়া, এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের পিতামহদের যে সম্প্রীতির বন্ধনের যে উদাহরণ তারা রেখে গেছেন, সেই উদাহরণের পথে হাঁটা। আপার সূত্র ধরে একটু বলছি, শরতে বেশ কিছু অনুষ্ঠান বাংলার সংস্কৃতির অঙ্গ হয়ে রয়েছে। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, লক্ষ্মীপট, কুমারী পূজা, সেগুলো আমরা জানি। শারদীয় উৎসব এবং দুই একটি উৎসব প্রায় একেবারে বিলুপ্ত হয়ে গেছে, যেমন বেড়া ভাসান উৎসব। বেড়া ভাসান একটি উৎসব ছিল যেটি হিন্দু জলদেবতা বা মুসলমানরা যা খোয়াজ খিজির যাকে মানেন তার উদ্দেশ্যে ভাসানো হতো, যেন পানির দেবতা যেন কোনো দেবতায় পরিণত না হন এবং পানি যেন থাকে, মানুষ যেন জল পান, সেটির উদ্দেশ্যে করা হতো। এবং এই বেড়া ভাসান উৎসবটি কলা গাছ কেটে করা হতো। এটি বেজোড় সংখ্যক কলা গাছ কেটে করা হতো। এছাড়া আরেকটি বিষয় যেটি এখনো বিদ্যমান, তবে অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছে, যাত্রা। যাত্রাও কিন্তু শুরু হয় ভাদ্র আশ্বিন মাস থেকেই পুরো শীতকাল। যাই হোক, এই বিষয়গুলো আমাদের সংস্কৃতি থেকে বিভিন্ন ভাবে নানা কারণে কিছুটা নিষ্প্রভ হয়ে গেছে। আমরা জানি যে যাত্রা বিভিন্ন ভাবে আমাদের সংস্কৃতিতে প্রভাব বিস্তার করেছিল। 19 শতকে আমরা জানি যে মতিলাল এবং ওনাদের যাত্রা খুব বিখ্যাত ছিল। মুকুন্দ দাসের কথা আমরা শুনেছি, 20 শতকের প্রথম দিকে তিনি যাত্রা লিখে খ্যাতি অর্জন করেছিলেন। তো যাই হোক, শরতে এরকম অনেক উৎসব রয়েছে যে উৎসবগুলি আমাদের সম্প্রীতির নিদর্শন। আমরা এই পর্যায়ে যাচ্ছি। আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। রোকেয়া ইসলাম তো আমার নিয়াজ আপার কথা, এটা রোকেয়া ইসলাম তো আমাদের আজকে নতুন এসেছেন আমাদের মিটিংয়ে, আপনি কি একটু পরিচয় করিয়ে দেবেন? আচ্ছা, আমি পরিচয় করে দিচ্ছি। রোকেয়া ইসলাম আপা সম্ভবত গাথা এর আগে অনেক গিয়েছেন,
নতুন করে এই অনলাইন প্রোগ্রামে প্রথম আসলেন। তিনি রোকেয়া ইসলাম কবিতা এবং কথা সাহিত্য নিয়ে বেশিরভাগ কাজ করে থাকেন, তবে তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি অনেক নাটক রচনা করেছেন এবং তার বেশ অনেক নাটক বিটিভি এবং বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। আর মুক্তিযুদ্ধের উপরে তিনি একটি চলচ্চিত্র, তার একটি চলচ্চিত্র হয়েছে যেটি টাঙ্গাইলের, ওনার বাড়ি টাঙ্গাইল নিবাসী তিনি, এবং টাঙ্গাইলের প্রথম মুক্তিযুদ্ধ চলচ্চিত্রকার হিসেবেও তাকে একটি সম্মান দেওয়া হয়ে থাকে। আর তার পেশাগত একটি পরিচয় রয়েছে, তিনি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন এবং তার বেশ অনেক বই রয়েছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। রোকেয়া চলচ্চিত্রের নাম কি? রোকেয়া জানি না তো। হৃদয়ে ৭১। আচ্ছা, ওটা কি রিলিজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ আপা, 2014-তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অভিনন্দন, জানতাম। আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। ওয়েলকাম আপনাকে আমাদের গাথাতে, রোকেয়া ইসলাম আপা। সঞ্চালক নূর কামরুন, আমাকে একদম শেষে 1 মিনিট একটু কথা বলতে দিতে হবে। 1 মিনিট বা 1 মিনিটও পুরো লাগবে। আচ্ছা, অবশ্যই আমরা নিয়ে যাবার অনুমতিও পেয়ে গেলাম আশা করি। আমরা এই পর্যায়ে আবার যাচ্ছি মুক্ত গদ্যে। আসলে দিলারা মেজবা আপা কি মুক্ত গদ্য করবেন না কবিতা করবেন আমি একেবারেই মানে পুরোটা শিওর না, তবে মুক্ত গদ্যের কথাই বলা হয়েছিল। দিলারা মেজবা আপা কথা সাহিত্যিক ও কবি, গাথার সাথে তিনিও দীর্ঘদিন আছেন। আমরা দিলারা আপা আনমিউট করে নেন। দিলারা আপা আনমিউট করে নেন, মিউট করা আছে। হয়েছে? শোনা যাচ্ছে? জি আপা, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ নূর কামরুন। আমি প্রথমেই আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি ডক্টর নিয়াজ জামান আপাকে। তার এই যে উদ্যোগ এবং ধৈর্য, কি বলবো, পরাকাষ্ঠা তিনি দেখে যাচ্ছেন এ যাবৎ, আমি মুগ্ধ। আমি তার স্নেহেও আমি আপ্লুত। আর আমার আজকে যারা আছেন প্রত্যেকটা মুখ আমার চেনা এবং তারা আমার খুব প্রিয় মানুষ। তো সবাইকে আমার অভিনন্দন। আমি প্রথমেই বলতে চাই, এই যে ঋতুর যে বাক পরিবর্তনটা, এই যে বর্ষার থেকে আমি আসলাম শরতে, এই বাক পরিবর্তনটা আমার কাছে এত প্রিয়, এত মুগ্ধ হয়ে থাকি আমি। আমার ঘরে যত অসুবিধা থাক, আমার হাজবেন্ড অসুস্থ, আমি একপাশে ওনার সেবা যত্ন করি, এবং এই যে বাক পরিবর্তনের যে সৌন্দর্য, এটা মানে উপলব্ধি না করে, হ্যাঁ আমরা সেই আগের ঋতুর, ষড় ঋতুর যে প্রতিটা ঋতুর যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেটা আমরা দেখতে পাই না, সেটা ঠিক, কিন্তু তার মধ্যে যেটুকু পাই আমরা, সেটুকু আমাদের উপলব্ধি করা উচিত। আমার মা ছিলেন প্রকৃতি প্রেমিক এবং তিনি জ্যোৎস্না দেখার জন্য পাগল হয়ে যেতেন। আমার বাড়িতে এলেও নিয়ে জানালা দিয়ে, বারান্দা দিয়ে জ্যোৎস্না দেখার চেষ্টা করতেন, বলতো তোর বাসা ভালো না, এখানে সেই জ্যোৎস্না দেখা যায় না। মানে ওনার বাড়িতে বারান্দার দাঁড়ালে আমি জানি না ওই রকম নক্ষত্র খচিত আকাশ আমি অনেকদিন দেখিনি। সিরাজগঞ্জের ফুল্লাপাড়ায় আমাদের সেই বাড়িতে দাঁড়ালে যে কি সুন্দর একটা আকাশ, যেটা আমি বিদেশে দেখেছি। বিদেশের জিনিস বিদেশের মতো, আমি ওটাকে আমার নিজের দেশের সাথে তুলনা করব না, কিন্তু সেই যে তারা খচিত, নক্ষত্র খচিত নির্মল আকাশ, সেই আকাশ তো আমি ঢাকা শহরে পাই না। আমি অনেক সময় জ্যোৎস্নার দিনে রাত্রে আমি একটু ছাদে যেতাম, এখন আর অত ওভাবে যাওয়া হয় না, যে আমি একটু জ্যোৎস্না দেখবো, পাগলের মতো একটু জ্যোৎস্না দেখার জন্য আমি আঁকুপাকু করতাম, কিন্তু কই জ্যোৎস্না আমি দেখতে পাই না, কারণ ওভাবে ওঠাও হয় না ওখানে, আর আমার কোনো জানালা দিয়ে, কোনো দরজার ফাঁক দিয়ে জ্যোৎস্না আমি দেখতে পাই না। কথা হচ্ছিল শরৎ নিয়ে। শরৎ আসে নম্র কোমল পায়ে, স্নিগ্ধ এবং পরিপূর্ণতার আভাস নিয়ে। বর্ষাকালটা আমাদের কবিগুরুর খুব প্রিয় একটা ঋতু ছিল, ঠিকই। বর্ষা কালিদাসের প্রিয় ছিল, বর্ষা অনেকের হয়তো প্রিয়, আর হয়তো গ্রামে গঞ্জে এই জন্য প্রিয় যে সেখানে বর্ষাকালে মেয়েরা বাপের বাড়ি যায়, নায়রে যায় নৌকা করে,
কারণ আমাদের সেই চলাচলের পথটা ছিল নদী পথ তখন, মানে অনেকদিন আগের কথা বলছি। সেই নদী পথে যাওয়ার জন্য বর্ষাকালটা সুবিধাজনক। সেই বর্ষায় ওরা নায়র খেতে যেতেন। এই নিয়ে সতীন দেবের গান আমরা সবাই জানি। তো সেই বর্ষা আনন্দ আনে, কিন্তু গ্রামগঞ্জে এখন বর্তমানে যেরকম বানভাসি আর নদীর পার ভাঙ্গন আর মানুষের যে নিঃস্ব হয়ে যাওয়া, এটা বর্ষার সেই রবীন্দ্রনাথের বর্ষার সাথে আমার মানে সাদৃশ্য ওইভাবে করতে পারি না। রবীন্দ্রনাথ পদ্মার বোটে বসে বর্ষা উদযাপন করেছেন, জ্যোৎস্না দেখেছেন, শিলাইদহ যখন ছিলেন, সেটা একটু অন্যরকম। তখন নদী কি এত পার ভাঙতো কিনা, এতটা ভাঙতো কিনা জানি না, তবে আমার দাদা বাড়ি এক রাত্রে কাউলিয়াতে যমুনার গর্ভে চলে গেছে। সুতরাং নদী ভাঙার যে কি বিষয়টি আমরা শুনে এসেছি আর কি। তা বর্ষার পরে এই ভয়ঙ্কর বর্ষা, তার আগে অগ্নিখরা, গ্রীষ্ম, এই সমস্ত পার হয়ে কি আসে আমাদের শরৎকাল। এত সুন্দর এত মানে স্বর্ণ মুকুট মাথায় দিয়ে সে আসে এবং এসে আমাদের মুগ্ধ করে। 2টি মাস, এই 2টি মাস আমাদের উচিত আনাচে কানাচে যেখানে যতটুকু শরতের আভাস পাই আমাদের উদযাপন করা উচিত। আজকের এই আসরটা আমার কাছে এত নান্দনিক, এত অপূর্ব মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে সত্যি শরৎটা তাহলে এসেই গেছে। আমি এই 2 দিন হয়তো বুঝি নাই যে শরৎটা আসলে এসেছে কি না আসে, আজকে মনে হচ্ছে শরৎ সত্যি এসে গেছে। তো শরতের এই যে এত সুন্দর সুন্দর কবিতা, গান এবং প্রবন্ধ শুনলাম, তাতে আমার মনে সেই শরতের দোলাটা একদম তরতাজা হয়ে ধরা দিল। আমরা দেখছি আকাশে মেঘমুক্ত আকাশ এবং সেখানে মেঘ আর রৌদ্রের আলো ছায়ার খেলা, ধান খেতেও সে আলো ছায়ার খেলা। এটা একটা অপূর্ব দৃশ্য। এবং গুচ্ছ গুচ্ছ শিমুল তুলার মতো পেজা, শিমুল তুলার মতো মেঘ কোথায় চলেছে, গুচ্ছ গুচ্ছ দল বেঁধে ওরা কোথায় চলেছে, ওরা সৌন্দর্যের প্রতীক হয়ে নিরুদ্দেশ যাত্রায় চলেছে। সেটা কিসের যাত্রা? সেটা সুন্দরের যাত্রা। কিন্তু এই সুন্দরের যাত্রা তো বেশি দিন স্থায়ী হয় না। এরপরে আসে সেই হেমন্ত, ধান কেটে মানে আমাদের জীবনানন্দ দাশের সেই হেমন্ত আসে, যেখানে ধান শূন্য, মানে শস্য শূন্য ভূমি। তো এখন তো খেতে খেতে ধান শস্যের সমারোহ এবং জ্যোৎস্না, রাতের যে শরতের যে রাতের জ্যোৎস্না, এটা এত বেশি উপভোগ্য যে এটা মানে বলার অপেক্ষা রাখে না। আমাদের উচিত প্রত্যেকে এই শরৎকালের যে কটা জ্যোৎস্না আমরা পাই তা যেন উপভোগ করি, যেভাবেই হোক। আর একটা কথা আমি সবচেয়ে আগে বলা উচিত ছিল, কাশফুলের সঙ্গে শরতের গাঁটছড়া বাঁধা। শুধু কাশফুল নয়, এর সাথে শিউলিকে যে রবীন্দ্রনাথ কতভাবে গানে কবিতায় এনেছেন। এত পছন্দের ওনার এই ফুল, শিউলি ফুল। আসলে শিউলি ছাড়া যেন শরতের কথা ভাবাই যায় না। তো আমরা রবীন্দ্রনাথের একটা, শুধু শিউলি নয়, এই সময়টা অনেকগুলো ফুল ফোটে। হিমঝুরি, গগন শিরীষ, তারপরে তোমার ছাতি, যেটা খুবই সুগন্ধি একটা ফুল, খুব কম ফুটতে দেখি। আমার বাসার সামনে একটা আছে, ফুল আমি দেখি না, শুধু ছাতির গাছটাই দেখি, সপ্তপর্ণা যার নাম, মানে 7টি পাতা। তারপরে শেফালি কাশফুল তো আছেই, পাখি ফুল, বক ফুল, মাধবী, মালতী, কামিনী, এরা সবাই এই সময় ফোটে এবং এই সময় ফুটে আমাদেরকে নিয়ে যায় এক অন্য লোকে। আমি রবীন্দ্রনাথ যে কি সুন্দর করে মানে শরৎকালকে উনি তো প্রতিটি মানে ঋতুকে বরণ করেছেন ওনার গানে, কবিতায়, সেই অপূর্ব লিখনীতে। এখানে আমি একটু বলি, ওগো শেফালি বনের মনের কামনা, কেন সুদূর গগনে গগনে আছো মিলায়ে পবনে পবনে, কেন কিরণে কিরণে ঝুলিয়া যাও শিশিরে শিশিরে গলিয়া, কেন চপল আলোতে ছায়াতে আছো লুকায়ে আপন মায়াতে, তুমি মূরতি ধরিয়া চকিতে নামো না, ওগো শেফালি বনের মনের কামনা। আর একটা জায়গায় লিখছেন, এটা তো বলেছে, তারপরে আমি একটু বলি, নূর কামরুন বলছে, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। কারণ এই গানটা এত বেশি বহুশ্রুত, কিন্তু খুবই আমাদের কাছে খুবই মানে আনন্দের, এই গানটা খুব মিলে যায় আর কি।
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতে হৃদয়ে ওঠে চঞ্চলি, মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। আর একটা জায়গায় লিখছেন, আজি কি তোমার মধুর মূরতি, হেরুনি শারদ প্রভাতে, হে মাতা বঙ্গ, শ্যামল অঙ্গ ঝলিসে অমল শোভাতে। এইগুলো রবীন্দ্রনাথ তো মানে এত প্রাণ খুলে লিখেছেন শরতের জন্য। সেই জন্য বলি যে ওনার তো প্রতিটা ঋতুর জন্যই ওনার ভালোবাসা ছিল। বর্ষার জন্য যেন একটু বেশি ছিল, শরতের জন্য কম না। আর বসন্ত তো অবশ্যই তার লেখায় উজ্জীবিত হবে। আসলে এই যে দুর্গা পূজার কথাটা আসলো, আসলে আফরোজা বললো যে দুর্গা পূজার সময় এই যে ঢোলের বাদ্য যে বাজে, এখনো কিন্তু আমি কোনো কোনো জায়গায় শুনতে পাই। আমি দেখেছি বুয়েটে আমার মেয়ের ওই হাজবেন্ডের কর্মস্থলে কোয়ার্টারে, ওখানে একদম মানে ওইখানে বোধহয় কোনো একটা মন্দির আছে, এত সুন্দর ঢাক ঢোলের আওয়াজ, মানে ওই শরৎ দুর্গা পূজার আগমনে। এবং আমরা ছোটবেলায় দেখেছি দুর্গা পূজা আমাদের বড় মসজিদ, মানে আমার নানা বাড়িতে বড় মসজিদ এবং দুর্গা পূজার বড় একটা মূর্তি পাশাপাশি, মানে রাস্তার এই পাশে আর ওই পাশে। তো আমাদের কোনো কোনো মুরব্বী বলতেন যে দেখ, ওই ওখান দিয়ে যাবার সময় চোখটা বন্ধ করে যাবি, ওই পূজার মানে মূর্তির দিকে তাকাবি না। এগুলো মানে কেউ কেউ বলতেন। আবার আমরা ফুপুমা ছিলেন, উনি এমনিতে খুব স্মার্ট মহিলা ছিলেন, যে কলকাতায় উনি পড়াতেন, টিচার ছিলেন, বিধবা ছিলেন। তো উনি আসলে বলতেন খবরদার কেউ টিপ পড়বি না, টিপ পড়া যাবে না, টিপ আমাদের না, টিপ ওদের। তো এরকম কিছু মানে তর্জনীর ইয়ে আমরা শুনেছি, কিন্তু আমার বাবা মা কখনো কখনো এই ধরনের কথা বলেন নাই। আমাদের বাড়িতে হিন্দু মুসলমান বলে কোনো জাত পাতের বিচার ছিল না। আমরা আমাদের পাশের বাড়িতে ছিল হিন্দি জমিদার বাড়ি, ওই বাড়িতে আমার মা নিজের হাতে তার কাছ থেকে নিরামিষ রান্না শিখেছেন। এবং আমাদের আর একটা কাকিমা ছিলেন, উনি অপূর্ব সুন্দরী এক মহিলা, রাস্তা দিয়ে হেঁটে আসতেন। আমার মারা দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটতেন না, কিন্তু ওনারা হাঁটতেন, এত অভিজাত। তারপরেও উনি একটা কাসুন্দির বয়ম হাতে করে নিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে আসতেন, এসে আমাদের বাড়িতে কাসুন্দি দিয়ে যেতেন। এই কথাটা আমি ছোটবেলায় দেখেছি, আমার মনে মানে ভুলতে পারি না। সেটা কি অপূর্ব দৃশ্য, সাদা শাড়ি, লাল পাড়, ওই আট পৌরের শাড়ি পরা, হাতে একটা কাসুন্দির বয়াম, সেই সব কথা ভুলতে পারি না। আমরা হিন্দু মুসলমান এই পার্থক্য কোনোদিনই দেখি নাই ছোটবেলায়। আর আমাদের বাড়ি আর এক পাশে ছিল তপনদের বাড়ি, তপনের মা সন্ধ্যা হলেই রবীন্দ্রসঙ্গীত গাইতে বসতো, সেটা কি সুমধুর। আচ্ছা, সেটা না, এটা আমি শর্ট করে দিচ্ছি। মানে আমি শরৎ আমার অতি প্রিয়, সেই জন্য আমার কথাগুলো চলে আসছে অনেক বেশি। ঠিক আছে, আমি এখানে শেষ করছি। মানে শরৎ ঋতুর যে দুইটা মাস আমরা সবাই মানে উৎসবের মতো করে এনজয় করব। এবং আজকের এই আসরে আসার জন্য নিয়াজ আপা এবং এখানে উপস্থিত সবাইকে, কামরুনকে আমার ধন্যবাদ। ধন্যবাদ। আমি জ্যাকি আপার দৃষ্টি আরেকটু আকর্ষণ করতে যাচ্ছি। আপা, আমি তো আসলে সময়টা সম্পর্কে খুব বেশি ওয়াকে ভালো নই, আমাদের হাতে আসলে আর কতক্ষণ আছে আপা? আমাদের এখন আছে তো আপনার স্পিকার কি 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা আছে। এখন মানে 5:06, আমরা 9টায় শেষ করব। শেষ হয়ে যায় আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনার অনুষ্ঠান না, রাজিয়া আপা একটা কবিতা আছে আরো শোনাবেন বলছিলেন। আমি আপনাদের শেষ করে ফেলি। আমাদের এটা শেষ হয়ে গেলে আমরা আধা ঘন্টা উইল টক অ্যাবাউট, আমাদের ওটা আপকামিং ওটা কাজের, তো আমাদের অনেক প্রশ্ন আছে, আমরা আলোচনা অসুবিধা। আচ্ছা, তো আচ্ছা রাজিয়া আপা একটা গজল বলতে আছেন। রাজিয়া আপা একটা গজল করতে চেয়েছেন, আর তাহমিনা কুরাইশাও কবিতা করবেন। আপা বললেন, মাশরুফা আপা কি বললেন, আরেকজন কে করতে চাচ্ছেন? আচ্ছা।
আচ্ছা, যাই হোক, আমি রাজিয়া আপার কথাই বলছিলাম। আচ্ছা, রাজিয়া আপার কথা। আর তাহমিনা কি চাচ্ছেন জেসমিনা শান্তা যদি সময় থাকে আমাদের, আর যদি এটা শরতের কবিতা হয়ে থাকে তাহলে হ্যাঁ, আমার মনে হয় করতে পারবেন, সময় আছে। আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করছি দিলার আপা, আমি সময়টা সম্পর্কে খুব বেশি ভালো জানিনি। যাই হোক, আমরা হয়তো আপনাকে চাইলে শুনতেও পারতাম, তবু আমরা শুনলাম, বেশ ভালো লাগলো। একেবারেই ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, অতীত বর্তমান সব মিলিয়ে যে আমাদের ঋতু যে আমাদের মনে যে প্রভাব রাখে, সেই প্রভাবের কথা। এই প্রসঙ্গে ছোট 3 লাইন কবিতা মনে পড়ছে সৈয়দ শামসুল হকের। সে কি বিস্ময়, কি যে বিস্ময়, কি করে ভুলি, আকাশের নীল ঘন সাদা মেঘ, কবেকার গ্রাম পথে ধুলি। নায়রে যাচ্ছে বউ, একদিন চুল তার দেখি নাই, কারো চুল দীর্ঘ এতটা, আজ এই নগরের এপিরে এসে যেই দাঁড়ালাম, সেদিনের কিশোর বেলাকার, এই আমাকে বললাম, ওরে থাম থাম। সত্যি আমাদের কিশোর বেলার শৈশবের যে সে শরৎ, গ্রামের যে শরৎ, একটু আগেই আমাদের ঝর্ণা রহমান আপা বলছিলেন যে গ্রামে হয়তো কিছুটা রয়েছে, শহরে নেই। সেই শরৎ আমাদেরকে থামিয়ে দেয়, তার নীল আকাশ এবং কাশফুলের সৌন্দর্যে আমাদেরকে থামিয়ে দেয়। আমরা এ পর্যায়ে যাচ্ছি তাহমিনা কুরাইশি আপার কাছে। তাহমিনা কুরাইশি আপা কি আছেন কবিতা পাঠ করার কথা? তাহমিনা কুরাইশি আপা, তারপরে আমরা রাজিয়া আপার গজল শুনবো। আমাদের মধ্যে অনেকের মাইক অন আছে, বন্ধ করে ফেলা হয়। রোকেয়া আপা বোধহয় মাইকটা মিউট করেন, মানে শব্দ, বাইরের শব্দ চলে আসে। তাহমিনা আপা, আপনি আনমিউট করতে হবে মাইকটা। আপনি মনে হয় কথা বলছেন, শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে মাইকটা। আপনার মাইকটা, না আমরা শুনতে পাচ্ছি না। তাহমিনা আপা মাইক আনমিউট করেন, মাইক আনমিউট করেন তাহমিনা আপা। না না, হয়নি। আচ্ছা, আমরা কি অন্য জায়গায় যাবো? হ্যাঁ, আমরা বরং রাজিয়া আপার রাজিয়া আপার গজলটা শুনতে শুনতে তাহমিনা আপা প্রস্তুতি নিন। আমরা এখন যাচ্ছি রাজিয়া আপার গজলে। রাজিয়া আপা আমাদেরকে গজল শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দুঃখিত, আগে বলিনি, এটা আমি কমপ্লিটলি ভুলে গেলাম যে এটা আমার কাছে আছে। তো এটা আমি যখন প্রথমবার ইয়েতে যাই, স্টেটসে যাই, নেব্রাস্কাতে, তো এই শরতে ফল, এই গাছগুলি যে কালার্স চেঞ্জ করে আমার এত সুন্দর লাগতো। মানে হঠাৎ করে এই যে মেপল, কানাডিয়ান মেপল, তারপরে অন্যান্য গাছ, তো ওটা নিয়েই আমি একটা লিখেছিলাম। এটা বেশ আগে, এটা আমি ভুলেও গেলাম, তো এখন বের করেছি। ওকে, Fall Ghazal. Leaves on trees from emerald to orange, lime, ochre, crimson, the colors change. Moist earth to hard nuggets, from black to brown, colors change. Timid grass shoots, soft and supple, transform into lizard tongues that scratch and hiss, their colors change. Cornfields shimmer, the gold of the sun drops like pennies to make the colors change. The humble summer sumac adjusts to coral, crimson, burgundy, the colors change. Gold heat of rugged summer days fades from bodies into their original colors change. Invaded by gray sheep laden with frosted fleece, in the pristine blue sky the colors change. As years pass, some days misplaced and others tamed, Razia, if content, why did your colors change? Thank you so much for giving me the opportunity, though I didn't give my name. Thank you. Thank you very much, Razia. আমি কিন্তু একটু ইন্টারাক্ট করব। নূর কামরুন, তুমি খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করেছো, কিন্তু যেটা আমি অনুরোধ করব সবাইকে, যে তোমরা যদি তোমাদের নামগুলো আগে দাও, তাহলে যে অনুষ্ঠান পরিচালনা করবে তার পক্ষে সম্ভব হয় টাইমটা ঠিক করে দাও। সো ভবিষ্যতে প্লিজ আগে থেকে বলো যে আমি একটা কবিতা পড়বো বা আমি একটা প্রবন্ধ পড়বো, আমার 8 মিনিট লাগবে, তাহলে
যে এটা চালাবে, যে এটা ম্যানেজ করবে, যে কি বলে এটাকে, হোয়াট ইজ দ্য ওয়ার্ড, সঞ্চালনা করবে, তার জন্য একটু সুবিধা হয়। আর আমরা 2 ঘন্টা করি, 4টা থেকে 6টা, আমরা টাইম মতন আরম্ভ করি আর টাইম মতন শেষ করি। গাথা সবসময়, আর সাধারণত আমরা 10 মিনিট আগে জয়েন করি, যেন কারো সমস্যা হলে আমরা এটাকে ওভারকাম করতে পারি। তো আমি জানি না কয়জন নাম দিয়েছিল, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। আমি লম্বা একটা লিস্ট দেখলাম, এখানে কেউ আছে মানে যারা নাম দিয়েছিল আগে, ওদেরকে প্লিজ ইনক্লুড করো। আর রাজিয়া, খুব সুন্দর গজল পড়লে তুমি। গজলের তো একটা বৈশিষ্ট্য আছে, যেটা আশা করি সবাই জানে, ওই রেপিটিশন হয়। আর যে লেখকের নাম ওই শেষে কিন্তু চলে আসে। এটা কিন্তু বাংলা কবিতাতেও হতো এককালে, লেখকের নাম, এটা তো ওরাল ট্রেডিশন ছিল, লেখকের নাম কিন্তু কবিতার মধ্যে চলে আসতো। আবার সমস্ত গানগুলাতে আছে আমাদের লালন। একটু ইন্টারাক্ট করলাম, আমি চাই নাই, কিন্তু আমি দেখছি আমিও পড়বো। নূর কামরুন একটু ভেবাচাকা খাচ্ছে। নূর কামরুন বোধহয় কিছু পড়তে চাচ্ছিল, তো যে আসলে চালায় তার পক্ষে বলা সম্ভব হয় না। কিন্তু আমার মনে হয় নূর কামরুন, তুমি নিজের জন্য প্লিজ একটু 10 মিনিট রাখো, ঠিক আছে? ওইভাবে এটা চালিয়ে। ধন্যবাদ আপা। আসলে আমার একটু ভুল হয়েছিল, আমি চ্যাটিংটা দেখতে গিয়ে 3 মিনিট লেফট, মানে আমি প্রথমের দিকে তাকাইনি। যাই হোক, অসুবিধা নেই। আমার মনে হয় আমরা বাকিটা সময় সুন্দরভাবে কাটাতে পারবো। তো আমি সময়টা আরো ভালো করে জেনে নিলাম। আমার বোধহয় আরেকটু আগেই সময়টা আরো ভালো করে জেনে নেওয়া উচিত ছিল। ধন্যবাদ আপা, আপনি বললেন। আর আমাদের অনুষ্ঠান আসলেই খুব সুন্দরভাবে সবাই আমরা অংশগ্রহণ করতে পারছি, সবাই আমরা কথা বলতে পারছি। তো আমাদের এ পর্যায়ে যিনি আগে থেকেই নাম দিয়েছিলেন, তাহমিনা কুরাইশি আপা কবিতা নিয়ে আসছেন। সম্ভবত তার কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। আপা নিশ্চয়ই এখন কাটিয়ে উঠেছেন। তাহমিনা কুরাইশি আপা, আপা আছেন? আপনাকে দেখতে পেলাম। জি আপা, আপনার কবিতাটি আমরা শুনতে চাচ্ছি, আপনার কবিতা। আপা, ধন্যবাদ। এই গাথা আমি গাথাতে তো অবশ্যই আগে গিয়েছি, অনেকদিন যাওয়া হয় না, এখন তো করোনার সময়। নিয়াজ আপাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা অনুষ্ঠানে। নেটে বোধহয় সমস্যা হচ্ছে। আসলে আমারও রবীন্দ্রনাথের যেমন সবারই মানে কবি সাহিত্যিকদের শরতের প্রতি আলাদা একটা আকর্ষণ আছে, বৃষ্টির প্রতি, বর্ষার প্রতি যেরকম আমার কবিতাটা একটু অন্যরকম। বিষণ্ণ শরৎ, আমার কবিতার নাম বিষণ্ণ শরৎ। কতটা সময় আর বিষণ্ণ ধোঁয়ায় শ্বাস নেওয়া যায়। সময় যেন খুঁটি গেড়ে বসে থাকে জুজুবুড়ি, কেবল ভয় দেখানো তার কাজ। দম বন্ধ কর এমনই একদিনে, হাঁটতে দাও কাশফুল বাতাসে। এসেছি তো পার হয়ে শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, আরো আগের কতটা করোনার সময়। ফুসরত মেলেনি প্রকৃতির সাথে স্বজনে বিজনে মাতোয়ারা হতে। কেবল গৃহপালিত একটি জীব আছে অতিমারিতে ঠায়। ইচ্ছে ছুটে যায় জলের কাছে, আকাশ জলে মিতালি যেথায়। সাদা মেঘ ডেকে যায় ওই দূর নীল রঙের ভিনগায়ে, যেখানে বাতাস শিউলি, টগর, বেলি, দোলন চাপার সুবাসিত। ফিরে যায় চেনা পথে, চেনা মানুষের ভিড়ে, সোদা মাটির ঘ্রাণ নিতে দাও বুক ভরে। বিষণ্ণ কায়নাথ এই বিশ্বস্ত বিশুদ্ধ বাতাস প্রয়োজন, ছোট্ট এ জীবন দীর্ঘশ্বাসের পূর্ণতায় অপেক্ষায়। ধন্যবাদ। একটা ছড়া পড়বো ছোট্ট? পড়েন আপা, ঠিক আছে, পড়েন, সময় আছে, পড়েন। শরৎ তোমায় ভালোবাসি। শরৎ মানে কাশফুল, নদীকুল, নীল আকাশ। শরৎ মানেই সোনা রোদ, মিঠে মিঠে সে বাতাস। শরৎ মানে দূর ভিন গায়ে নীলিমায় মেঘেরা সাদা।
শরৎ মানে কালো মেঘ ভিন গায়ে রয়েছে বাধা, মিঠেল হাওয়া কথা বলে রোদের কানে কানে, দোলায় চামর ঝিটি ঝিটি পাতাদের প্রান্ত প্রাণে। শরৎ মানে জুই বেলি টগর কানের দুল, শরৎ মানে শ্বেত শুভ্র রাশি রাশি কাশের ফুল, শরৎ মানে নীলিমায় গাঢ় সেই যে অথই নীল, শাপলা শালুক ফোটা জল ভরা খাল বিল। শরৎ মানে প্রীতির শান্ত রাশি রাশি কাশি, শরৎ মানে বাংলার মাটি মা কত ভালোবাসি। ধন্যবাদ আপা সব। ধন্যবাদ তাহমিনা আপা। আমরা প্রথমে বিষণ্ণতা কাব্য শুনলাম এবং তারপরে আবার শরতের রূপ শুনলাম। যেমন শরতের রূপে মুগ্ধ হয়ে নির্মলানন্দ গুণ বলেছেন, শরৎকে কাশবনের কন্যা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। সবে তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র, এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে মুখ নামিয়ে পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ঘাটটায়। আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। উচ্ছতলা পাখির মতো কাশবনে এক কন্যে তুলছে কাশের ময়ূরে চূড়া কালো খোপার জন্যে। প্রথম কবে ফুটেছে ফুল সেই শুধু তা জানে, তাই তো সে তা সবার আগে খোপায় বেঁধে আনে। ইচ্ছে করে ডেকে বলি, ও গো কাশের মেয়ে, আজকে আমার চোখ জোড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। চমৎকার কবিতা। কবি সেই কাশবনের কন্যার কৃতদাস হয়ে যান। দারুণ দারুণ, এই ছন্দবদ্ধ ছড়াটা খুবই সুন্দর। তো এরকমই আসলে আমাদের কবি সাহিত্যিকরা প্রকৃতির কৃতদাস, কাশবনের কৃতদাস হতে চেয়েছেন, অর্থাৎ প্রকৃতিকে এতটাই ভালোবেসেছেন। আমরা কাশবনের কন্যা নামে উপন্যাসের কথাও জানি, শামসুদ্দিন আবুল কালামের অত্যন্ত বিখ্যাত উপন্যাস। এ পর্যায়ে আমরা যাচ্ছি শান্তা আপার কাছে। শান্তা আপা কি কবিতা পড়বেন? শান্তা আপার মাইক্রোফোনটা বোধহয় একটু সমস্যা হয়েছিল, ঠিক হয়েছে কি আপা? জাসান্তা শান্তা আপা, মনে তো হচ্ছে মাইকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি কথা বলেন শান্তা আপা। শান্তা কি নাই ডিভাইসের সামনে? মাইক কিন্তু অন আছে, আপনার মাইকটা অন। ডিভাইসের সামনে নাই বোধহয়, হয়তো এমনিতে এখানে দেখা যাচ্ছে আর কি। না আছে, এইমাত্র কথা বললো আমাকে, চ্যাটে লিখলো। ওই যে এসছে। শুরু করেন। শান্তা আপা কি শুনতে পেয়েছেন? শান্তা আপা পারছেন আপনি বলতে? মাইকটা কি ঠিক হয়েছে? আচ্ছা, শান্তা আপা মাইকটা ঠিক করুক। এ পর্যায়ে আমাদের আর কেউ কি কিছু করবেন? কারো কি কিছু বলার আছে ব্যক্তিগত অভিজ্ঞতা বা শরৎ নিয়ে কিছু? আর কেউ নাম দেয় নাই, তাহলে নূর কামরুন, তোমার কিন্তু পড়ার ইচ্ছা ছিল কিছু। আমি একটা অনুরোধ করতে চাই, নিয়ে যাবা একটু সময় হাতের এই যদি এই অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে শেষ করে আমরা পরবর্তী কিছু বিষয় নিয়ে যদি একটু আলোচনা করতে পারি। নূর কামরুন বলুন, নূর কামরুন বলুন, তারপরে শান্তা যদি শান্তা ঠিক হয়। এখন মাত্র 5:20 বাজে, 5:20 বাজে, আমাদের টাইম আছে। আমাদের টাইম আছে। আমি একটা প্রবন্ধ পড়তে চেয়েছিলাম, কিন্তু আমি প্রবন্ধটা পড়ছি না। আমি ফাঁকে ফাঁকে বেশ কিছু কবিতার উদাহরণ দিয়েছি, আমি কথা সাহিত্য থেকে কিছু আনতে চেয়েছিলাম। যাই হোক, ওটা আমি সময় লাগবে, এই জন্য আমি শুধুমাত্র আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আমি মাত্র কয়েকদিন আগে আমি আমার ফেসবুকে একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছিলাম, আমি সেটাই পাঠ করছি। অল্প সময় লাগবে, আর তারপরে আমরা যদি ওই শান্তা আপা আসেন তার কথা শুনবো। আর রোকে আপা 2 মিনিট সময় চেয়েছেন, রোকে আপা বলবেন, তারপরে আমরা আমাদের আনুষ্ঠানিক যে প্রজেক্টটা নিয়ে আলোচনা সেটাতে চলে যাব। আমি আমার সেপ্টেম্বর মাস আমার মায়ের চলে যাবার মাস। সবসময় শরৎ আসলে, শরৎ যেমন আমার খুব প্রিয়, তেমনি আমি ঠিক জানি না সেপ্টেম্বর মাস
যখন আসে অবচেতন ভাবেই কিভাবে যেন সেপ্টেম্বর মাস আমাকে জানান দেয় সে এসেছে। কোনো না কোনো ভাবে একটা বিষণ্ণতা আমাকে ছুঁয়ে যায়। অনেক সময় আমি ভাবিও না যে সেপ্টেম্বর মাস এসেছে, কিন্তু বিষণ্ণতাটা চলে আসে। এটি নিয়ে আমি একটি ছোট্ট লেখা লিখেছিলাম, সেই লেখাটি আমি পাঠ করছি। সেপ্টেম্বর তোমার চলে যাবার মাস। আজ দুপুরে হঠাৎ ঝিরঝির বৃষ্টি নামলো। আমার অফিসের জানালা খোলা ছিল না। বৃষ্টির একটা অতি মৃদু ছন্দ বেশ ভালো লাগার অনুভূতি জাগালো। জানলা খুলে বাইরে তাকালাম। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো গায়ে। সামনের খোলা ছাদ, খা খা করা শূন্যতা। ছাদের ধূসর পিঠ বৃষ্টি ভেজা। ভেজা ছাদ কান্না ভেজা চোখ নিয়ে তাকিয়েছে আমার দিকে। ভরপুর কাজের ভেতরও হঠাৎ এমন এক বিষণ্ণতা জেগে ওঠে যে বুকের ভেতর দুমড়ে মুচড়ে আছড়ে পড়ে আজন্মের কোন এক শূন্যতা। কেন এমন হলো? না, কোথাও তো আজ কোনো শূন্যতা নেই। ঠিক সময়ে হাতির ঝিলের সবুজ দেখে সুন্দর এক সকালে অফিসের দিকে যাত্রা করেছি। কথা হয়েছে বন্ধু আর স্বজনদের সাথে, সহকর্মীদের সাথে কাজ কথা হয়েছে, চা খেয়েছি মগ ভরে, বাজারের ফর্দ রেখে এসেছি ছেলের কাছে। সব নিটোল। তবু কেন এমন ভাবে বুকের ভেতর তীব্র হাহাকারের ধ্বনি উঠল। দ্রুত জানলা বন্ধ করে ফিরে আসলাম টেবিলে। জরুরি কাজে মন ডুবালাম, কিন্তু বুকের ভেতর সেই অজানা বেদনার অব্যক্ত কষ্ট। চোখে পড়ল ক্যালেন্ডার পাতায় 2 সেপ্টেম্বর। গতকাল 1 সেপ্টেম্বর চলে গেছে। একবারও মনে পড়েনি সেপ্টেম্বর মাস চলে এসেছে। স্বাভাবিক নিয়মে সময় গড়ানো, দিন ফুরায়, রাত নামে, আবার সকাল আসে, মাস যায়, মাস আসে। খুব সচেতনভাবে খেয়ালও হয় না কোন মাস এলো। সেপ্টেম্বরও এমনি করে আসে। আমিও কোনোদিন সচেতনভাবে বুঝে নেই না সেপ্টেম্বরকে। দিন যাপনের অবধারিত সেপ্টেম্বর, অথচ আশ্চর্য আজ 33 বছর ধরে অবচেতন মন জানান দিয়ে যায় সেপ্টেম্বর এসেছে। বিকেলে যখন হাতির ঝিলের ঘন সবুজের ভেতর দিয়ে আবার ফিরে আসছি, তখন প্রকৃতিতে বিকেল ফুরোনোর বার্তা। তবু প্রতিদিন শরতের বিকেলে রোদ থাকে গাছে গাছে, ঝিলের জলে, আকাশের উজ্জ্বলতায়। আজ আকাশের দিকে তাকাই, আকাশের রং খোলা, গুমট অন্ধকারে ছেয়ে আছে আকাশের মুখ। শরৎ, তুমিও কি কাঁদছো? আমার বুকের ভেতর চাপা দেয়া চিৎকার গুলো কি ঠাঁই নিয়েছে আকাশে? সাদা মেঘের ভেলার বদলে ধূসর আকাশে কি জমেছে জলের ফোঁটা? ওই ফোঁটা জল কি আমার চোখের, আমার বুকের? তোমার চলে যাওয়ার পর থেকে এমন কোনো সেপ্টেম্বর নেই যে আমাকে নিঃস্বতার ধ্বনি তুলে জানান দেয়নি সেপ্টেম্বর এসে গেছে। তোমার তো জানা ছিল শরৎ আমার পছন্দের কাল, স্বচ্ছ আকাশ, কাশফুল আর শিশির আমার প্রিয়। ভালোবাসি শরৎকে, তবু শরতেই তোমাকে চলে যেতে হলো। সেপ্টেম্বর তোমার চলে যাওয়ার মাস। চলে গিয়েছো, কিন্তু যেতে কি পেরেছো? কি নিবিড় তোমার অস্তিত্ব আমার অস্তিত্বে। বুকের স্থায়ী বেদনার নাম তো তুমি। সেপ্টেম্বর আসলে আরো একটু গাঢ় বেদনায় সেজে ওঠো, এটুকুই তো পার্থক্য। তাছাড়া কি তোমাকে স্মরণ করার জন্য আমার কোনো মাস, ক্ষণ, দিন প্রয়োজন হয়? অনেকে বলে বেদনার রং নীল। আমার কাছে বেদনাকে বিবর্ণই মনে হয়। ধরো বেদনার রং নীল, শরতের নীল আকাশ আর বেদনার নীলে কি তুমিই থাকো না? আমার প্রতিটি জাগ্রত মুহূর্ত মানেই তো তুমি। একথা তো কোনো কালে অস্বীকার করতে পারি না। তুমি আমার প্রথম প্রেম মা, তুমি আমার প্রেম, তুমি আমার হৃৎপিণ্ড বিদীর্ণ করা নাম। তোমার জন্য আমার অবাধ্য তৃষ্ণা কোনোদিন ফুরাবে না, কোনোদিনও না। ধন্যবাদ। শান্তা আপা বোধে এসেছেন। শান্তা আপা কি শুনতে পাচ্ছেন? নেট কি সমস্যা হয়েছিল আপা? আমি জানি না শান্তা এসছে কিনা, শুনতে পাচ্ছি না। তোমার কি একজন বাকি রইলো? জি আপা, শান্তা আপা বাকি রইলো। হ্যাঁ, শান্তার কাজ হচ্ছে না।
ওই মাইক বন্ধ। আচ্ছা, আর কিছু আছে? আর রোকেয়া আপা 1 মিনিট সময় চেয়েছিলেন আপা কথা বলতে, আমরা যদি সেটা দেই তাহলে রোকেয়া আপাকে 1 মিনিট সময় দিতে পারবে। ধন্যবাদ নূর কামরুন নাহার। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ, আর এর প্রত্যেকটা ঋতু বৈচিত্র্যই আমরা অনুভব করি। লেখালেখির মানুষরা, শিল্পী, কবি, সাহিত্যিকরা তো আরো বেশি করে। তবে এই যে কাশফুল নিয়ে আমরা যতই আপ্লুত হই না কেন, এটার একদম একটা বাস্তব কথা আমি বলি। আমি নদী ভাঙে ভাঙে বাড়ি, এইরকম এলাকার মানুষ। আমি তো প্রতি মাসেই গ্রামে যাই, তো দেখলাম যে আজকে আশ্বিনের 3 তারিখ, তো আমি হয়তো কয়েকদিন আমার বাড়িতে যাব। তো একদম এত চমৎকার কাশফুল, আমি নৌকা করে সেইখানে গেলাম, ছবি টবি তুললাম। তো ওইখানে কিছুক্ষণ পরে ওই যে ক্ষেতের যে মালিক, চরের মালিক, চরের ক্ষেতগুলোও তো ভাগ করা থাকে, তো আমাদের ওইখানে আবার চর দখল হয়নি। তো মালিক আসছে, এসে বললো যে ভাবি খুব ছবি টবি তুললেন, এগুলা পরে যে আপনারা কই জানি ফেসবুক নাকি সেইখানেও দিবেন, আমরা ছোটবেলায় এটারে বলতাম কাশ্যা, আর আপনারা বলেন এটারে এখন কাশফুল, ছবি তুললেন। কিন্তু ভাবি দুর্ভাগ্যের কথা কি জানেন, এখন এই কাশফুল গুলা পরিষ্কার করার জন্য, আমি তো বাদাম চাষ করব, তো ওই কাশফুলকে পরিষ্কার করার জন্য আমার কামলা লাগবে। তাই আমি বললাম যে অনেক পুরো একটা চর জুড়ে তো একটু আগুন লাগিয়ে দেন। আগুন তো লাগাইতে পারি, কিন্তু যদি সেই আগুন গ্রামে যে গ্রাম পুড়ে যায়, কেউ তো আবার এটা মানবে না যখন দাও দাও করে আগুন চলবে। কিন্তু আমি এখন টাহা পাবো কোনে যে এই যে কাশফুল গুলারে আপনি কাশফুল পরিষ্কার করার। আর এইটা এমনই একটা জিনিস, এটা কোনো সারও হয় না, এটা দিয়ে সারও হয় না, জ্বালানিও ভালো হয় না, কিন্তু অপার সৌন্দর্যের মহিমায় আমরা এই কাশফুলকে অনুভব করি, দর্শন করি, ভালোবাসি। এইটুকুই ছিল আমার, এই অভিজ্ঞতাটুকু বলার জন্যই আমি সময় চেয়েছিলাম। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। ধন্যবাদ রোকেয়া আপা। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি একটু লক্ষ্য করে দেখলাম, আমরা এই শরৎ বন্দনায় শরতের সবগুলো দিক নিয়ে আসলে আলোচনা করেছি। শরতের কাশফুল, নীল আকাশ, শরতের ফুল, এবং আমরা শরতের গান, কবিতা সবকিছু হয়েছে। ছোট্ট একটি বিষয় শুধু বাদ পড়ে গেছে, শরতের ফল। আমরা জানি যে গ্রীষ্ম মাসকে আমরা মধু মাস বলি, তবে শরতেও কিন্তু বেশ কিছু ফল পরিপক্ক হয়, যেমন জাম্বুরা। এ সময় আমরা জানি বাজারে বেশ জাম্বুরা পাওয়া যাচ্ছে, বাদাম, কাঠবাদাম, তারপরে হচ্ছে বেতটাও কিন্তু শরতেই, বেত ফলটা শরতেই আমরা, এবং এবং হচ্ছে যে আমরা বলি যে ঘরের পাশে দুধের গাই সারা বছর দুধ খাই, সেটা হচ্ছে যে খেজুর গাছ, বছরে একবার দুধ খাই, সেটা হলো খেজুর গাছ। খেজুর ফলটাও আসলে শরতেই পাকে, তবে আমরা খেজুরের রসটা অবশ্য শীতে পাই। তো যাই হোক, তাল হয়, হ্যাঁ তাল পাকা তালের কথা আমরা সবাই জানি। তো এই হ্যাঁ চালতা, তো এই জলপাই, তো এগুলো আমরা শরতের ফল। তো যাই হোক, সবকিছু মিলেই শরৎ আসলে একটি পূর্ণ মাস। সেই মাস আমাদেরকে নানাভাবে আমাদেরকে প্রভাব দিয়ে যায়। আর আমরা জানি যে শরৎ আবার খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে হেমন্তে লুকিয়ে যায়। কিছুদিন পরে আমরা দেখি যে শরৎ কিভাবে জানি হেমন্তের মাঝে মিশে গিয়েছে। তো আমরা বোধ করি যে আমরা আসলে খুব সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করলাম, বিশেষ করে যারা অংশগ্রহণ করলেন, যারা কবিতা পাঠ করলেন, আপা গান গাইলেন, আমরা শরতের আলোচনা শুনলাম, দিলারা মেজবার আপার কাছে অভিজ্ঞতা, রোকেয়া আপার কাছে অভিজ্ঞতা, এবং আমাদের ঝর্ণা রহমান আপা চমৎকার একটি বিষয় তুলে আনলেন যে আমাদের জীবন থেকে ঋতু আসলে বিদায় নিয়ে যাচ্ছে। জলবায়ু, যেই আমাদের যে বৈষম্য এবং আমাদের যে জলবায়ু নিয়ে যে আমাদের যে তাপমাত্রা বৃদ্ধি, বিভিন্ন কারণে কিন্তু আমাদের ঋতুগুলো একেবারেই বদলে গেছে। আমরা এখন শরতে প্রায়ই কিন্তু মেঘলা আকাশ দেখি, বৃষ্টি দেখি, যেটা ছোটবেলায় আমরা দেখতাম না। আচ্ছা জেসমিন, শান্তা আপা, আপনার এটা কি ঠিক হয়েছে? না হলে আমরা এখনই বিদায় নিয়ে চলে যাবো আর কি, আমরা বিদায় নিয়ে আমরা ওই আমাদের দ্বিতীয় সেশনে চলে যাবো। শান্তা আপা মনে চেষ্টা করছিলেন আসলে, কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা সব মিলে আমাদের প্রথম সেশন শেষ করতে যাচ্ছি। আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই মানে এই শরৎ বন্দনায় অংশ নিয়ে অনুষ্ঠানটিকে সুন্দর করে দিলেন, এবং
আমরা এটাও বুঝতে পারছি যে শরৎ যাই হোক না কেন শরৎ কিন্তু